নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। আজকে আমরা নিয়ে চলে এসেছি সোনাঝুরি গল্পের দ্বিতীয় পাঠ। গল্প শুরু করার আগেই আপনাদের আবারও মনে করিয়ে দিতে চাই, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আমাদের বলা গল্প আপনাদের ভালো লাগছে কিনা। আর অবশ্যই আপনাদের কাছে কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করুন। আমরা সেই গল্প সবাইকে শোনাবো এই চ্যানেলের মাধ্যমে। তাহলে চলুন এবার শুরু করি সোনাঝুরি হাটের দ্বিতীয় পার্ট। সেই রাতে সে বন্ধুদের সঙ্গে ভালো গল্প গুজব করে ঘুমোতে গিয়েছে। সারা দিনের অতিরিক্ত পরিশ্রম ও ঘোরাঘুরির ফলে খুবই ক্লান্ত সৌম্য বিছানায় শোয়ার পরেই ঘুমিয়ে পড়েছে। তার চোখে বিশাল ঘুম। সে ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে তাকে যেন কে একটা ডাকছে। সৌম্য বুঝতে পারছে না তাকে এখানে ঠিক কে ডাকছে। সে খুব ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করলো। হ্যাঁ, সে তো এবার পরিষ্কার শুনতে পাচ্ছে তাকে ডাকছে এক অদৃশ্য কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর তাকে ডাকছে আর বলছে, তুমি বল্লভপুরে সাঁওতালদের ঘরে দেখা সেই পুতুলের খোঁজ করছো, এটা বুঝতে পারছি। তুমি কি সত্যি ওই পুতুলকে হাতে পেতে চাও? হ্যাঁ, আমি সেই পুতুল হাতে পেতে চাই, কিন্তু কিভাবে পাবো? তোমাকে এখনই চলে হবে আমার ওই বল্লভপুর গ্রামে। তারপর সেখানে গিয়ে তোমাকে অপেক্ষা করতে হবে একটা নির্দিষ্ট জায়গায়। সেখানে গেলে তুমি ওই পুতুলকে অবশ্যই তোমার হাতে পাবে। সেই কথা শুনে সৌম্যর প্রথমেই মনে হলো সে এই অন্ধকার রাতে কিভাবে ওখানে পৌঁছবে। কিন্তু তাকে তো যেতেই হবে। এ যে তার কাছে একেবারেই নিশির ডাক। তাই সে এগোচ্ছে এবারে হোটেলের বাইরে যেতে। হোটেলের বাইরের গেট বন্ধ, কিন্তু সে আগে থাকতে জানতে পেরেছে হোটেলের মেন গেট বন্ধ থাকলে কিভাবে হোটেল থেকে বাইরে যাওয়া যায়। সেই মতো সে হোটেলের পেছনের দিকের একটা দরজা খুলে বেরিয়ে পড়ল হোটেলের বাইরে। এবারে তাকে যেতে হবে সোনাঝুরি হাটের ঠিক পাশে সেই বল্লভপুর গ্রামে। কিন্তু এত রাতে সে তাদের হোটেল থেকে ওখানে যাবে কি করে? এই কথা সে যখন ভাবছে তখনই ঠিক তার সামনে এসে দাঁড়ালো একটা টোটো। সৌম্য ভাবছে তাকে জিজ্ঞাসা করবে সে তাকে নিয়ে এখন খোয়াই নদীর ধারে সোনাঝুরি হাটের পাশে বনবল্লভপুরে যাবে কিনা। সেই কথা ভাবতে ভাবতেই সেই টোটো ড্রাইভার তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? বনবল্লভপুরে তো। এই কথা শুনে তার প্রথমে মনে হলো ওই টোটো ড্রাইভার কিভাবে জানলো যে সে এখন ওই বনবল্লভপুরে যাবে। কিন্তু তার এখন অত কিছু ভেবে সময় নষ্ট করার নয়। সে তাই জিজ্ঞাসা করলো, তুমি কি ওখানে যাবে এখন? হ্যাঁ, আমি এখন ওখানেই যাচ্ছি। এই কথা শুনে সৌম্য ওই টোটোতে চেপে বসল। চারপাশ একেবারে নিকষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে সে কোনোভাবেই
টোটো ড্রাইভারের মুখ দেখতেই পাচ্ছে না। আর টোটো ড্রাইভার খুবই গম্ভীর, সে কোনোভাবেই কোনো কথা বলছে না। তবে সেই টোটো ড্রাইভারের হাত খুব ভালো, সে খুব জোরে টোটো চালাচ্ছে, শো শো করে টোটো এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একেবারে ঝড়ের গতিতে তার টোটো এগিয়ে যাচ্ছে। সৌমই টোটো ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি কি বনবল্লভপুরের ওই দিকেই যাচ্ছিলে? সৌমর এই কথায় সেই টোটো ড্রাইভার উত্তর দিল শুধুমাত্র একটা শব্দেই, আর সেটা হচ্ছে হুম। এর মানে ওই টোটো ড্রাইভার তার সঙ্গে বেশি কোনো কথাই বলতে চায় না। আশ্চর্যজনকভাবে সে খুবই গম্ভীর, আর তার এই সময়ে এই রকম গাম্ভীর্য সৌম্যকে খুবই অবাক করে দিচ্ছে। সে শুধু তাকে বলতে চাইছে, তুমি আমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছ তো? কিন্তু সৌম্যর গলা দিয়ে কোনো এক অজানা কারণে কোনো শব্দই বার হলো না। সে শুধু চুপ করে থাকলো আর অপেক্ষা করতে লাগলো কখন সেই জায়গায় তারা পৌঁছায়। হ্যাঁ, তারা তাদের গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে গেল। এইবারে সে যখন ওই টোটোকে তার ভাড়া মেটাতে যাবে, কিন্তু সেই টোটোওয়ালা তার ভাড়া দেবার জন্যে আর কোনো অপেক্ষা না করেই সোজা ওখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়ল। সৌম্য খুব জোরে ডাকলো, কিন্তু সেই টোটো মুহূর্তের মধ্যে যেন অন্ধকারে মিলিয়ে গেল। সৌম্য এইবার একা একা সেই বনবল্লভপুর গ্রামের রাস্তা ধরল। তার রাস্তা ধরতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সে তো আজকেই দুপুরে সেখানে এসেছে। বড় বড় ইউক্যালিপটাস গাছগুলো অন্ধকারে কেমন যেন একটা লাগছে। সেই চেনা রাস্তা সৌম্যর কাছে এখন প্রায় অচেনা হয়ে যেতে লাগলো রাতের অন্ধকারে। সৌম্য তবুও তার মনে জোর রেখে ক্রমশ সেই বনবল্লভপুরের দিকে চলে যেতে লাগলো। হ্যাঁ, এই তো সে অনেকটা এগিয়ে গিয়েছে ওই গ্রামের দিকে। এবার তাকে ওই গ্রামের মধ্যে ঢুকতে যেতে হবে। হ্যাঁ, এবারে সে দেখতে পাচ্ছে সাঁওতালদের সব গ্রামের বাড়িগুলোকে। এক এক করে সে সেই বাড়িগুলোর দিকে এগোচ্ছে। সেই সব বাড়ির বাইরে আঁকা মুরালগুলো তার কাছে অন্ধকারেও কেমন যেন স্পষ্ট লাগছে। ভালো করে তাকিয়ে থাকলে তার মনে হচ্ছে সেগুলো একেবারেই জীবন্ত। সেই মুরালের মূর্তিগুলো যেন তার দিকে ভালোভাবে তাকিয়ে আছে। এবার সত্যি সৌম্যর কেমন যেন গা ছমছম করছে। সে তো বলতে গেলে একেবারে ঝোঁকের মাথাতেই এখানে চলে এসেছে বলা যায়, একেবারেই একা একা। সেখান থেকে সে যে কিভাবে এবার ফেরত যাবে তাদের হোটেলে, এটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। আস্তে আস্তে এক অজানা আতঙ্ক তার পুরো মনকে যেন গ্রাস করে নিচ্ছে। সে ওই দম বন্ধ করা আতঙ্ক থেকে যে কোনোভাবেই হোক বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। তাকে আবার অন্য কোনো কিছু যেন এখান থেকে তার বেরিয়ে পড়ার ইচ্ছাকে দমিয়ে রাখছে।
সব মিলিয়ে তার এখন খুবই এক আশ্চর্য অনুভূতি হচ্ছে, যার থেকে সে বেরোতে পারছে না। সৌম্য ওখানে ওই সাঁওতালদের বনবল্লভপুর গ্রামে ছিল বেশ খানিকক্ষণ। ততক্ষণ সে ভাবছিল ঠিক কি করবে। আর ঠিক সেই সময়েই তার পাশে যেন একেবারে অন্ধকার ফুরেলেই উপস্থিত হলো একজন। তাকে দেখে কিরকম যেন একটা লাগছে। চোখগুলো পুরো লাল, তার মাথায় অনেক দিনের না কাটা চুলের জটা। সেই অবস্থায় সে এসে সৌম্যর কাছে জিজ্ঞাসা করলো, তোমার তো গদ্রবঙ্গা লাগবে। সেই ব্যক্তির কথা একেবারেই সৌম্য বুঝতে পারছে না। সে তো এখানে ওই সাঁওতাল গ্রামে ছুটে এসেছে একটা বিশেষ পুতুলের সন্ধানে, কিন্তু সেই পুতুল এখানে কোথায় পাবে সেটা নিয়েই ভাবছে। আর সেই সময়েই তার সামনে এসে হাজির একজন অপরিচিত। সে এখন তার কাছে কি একটা অপরিচিত জিনিসের কথা বলে জিজ্ঞাসা করছে এটা তার লাগবে কিনা। সৌম্য তাকে তাই যে ঠিক কি বলবে এটা বুঝতে না পেরে বেশ অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সেই ব্যক্তি আবার তাকে বলল, তুমি মনে হয় আমার কথা ঠিক বুঝতে পারছো না। এই দেখো, তোমার এটা লাগবে কি না। এটা বলে সেই অপরিচিত ব্যক্তি তার ঝোলা থেকে একটা পুতুল বার করে সৌম্যকে দেখিয়ে বলল, কি তোমার এটা লাগবে তো? সৌম্য সেটা দেখে বলল, হ্যাঁ, আমি তো এই পুতুলের খোঁজে এই এত রাতে এখানে বনবল্লভপুরে এসেছি। এইবার সৌম্যর কথা শুনে সেই ব্যক্তির মুখে হাসি। সে হাসতে হাসতেই তাকে বলল, হ্যাঁ, তুমি যে পুতুলের সন্ধান করছো সেটাই হচ্ছে এইটা, আর এরই নাম হচ্ছে গদ্রবঙ্গা। তুমি এটা নিয়ে যাও, আমি তোমাকে এটা দিচ্ছি। তবে সব সময় তুমি এটা মনে রাখবে যে এই গদ্রবঙ্গা কিন্তু একদিকে খুবই ভালো, আবার আর একদিকে খুবই খারাপ। তাই তুমি সব সময় একে খুব যত্নে রাখবে। সৌম্য এবার সেই পুতুল বা গদ্রবঙ্গাকে নিজের হাতে নিয়েছে। এবারে সে ওই অপরিচিত ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এটার জন্যে তোমাকে কত টাকা দিতে হবে? সৌম্যর এই কথা শুনে সেই ব্যক্তি কিরকম যেন অট্টহাসে ফেটে পড়ে আর সৌম্যকে বলে, আমি গদ্রবঙ্গার দাম নেব এটা কখনো হয় নাকি? গদ্রবঙ্গা আমাদের কাছে দেবতা। অবশ্য অনেকে আবার তাকে বলে। সেই ব্যক্তি আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই ব্যক্তি আবারও অন্ধকারে কোথায় যেন হারিয়ে গেল। সৌম্যর সব কিছুতে কেমন যেন একটা লাগছে। সে অনুভব করতে পারছে এখানে কোনো কিছুই স্বাভাবিক নয়। আবার তার হাতে থাকা ওই গদ্রবঙ্গা তাকে যেন মনে বেশ ভালো সাহস জোগাচ্ছে। সৌম্য এবার আস্তে আস্তে সেই লাল মাটির মোরামের রাস্তা ধরে ওখান থেকে বেরিয়ে আসে। তখনও রাস্তার ধারে ইউক্যালিপটাস গাছের ছায়া বোলপুরের লাল মাটিতে খুব ভালোভাবেই পড়ছে। সৌম্যর হাতে এখন রয়েছে গদ্রবঙ্গা। তার আর
কোনো ভয়ই করছে না। সে জানে আবার সে কিছু একটা নিশ্চয়ই পেয়ে যাবে তাদের হোটেলে ফেরবার জন্যে, যেমন সে এখানে আসবার আগে ঠিক পেয়ে গিয়েছিল। সৌম্যদের এবারে ফেরবার দিন। সেদিন বিকেলে ট্রেন। ওরা দুপুর দুপুর খাওয়া দাওয়া শেষ করে স্টেশনে ফিরবে। টোটোওয়ালাদের সঙ্গে তাদের আগেই একটা টাকার চুক্তি হয়েছিল তাদেরকে বোলপুর স্টেশন নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু এবারে আবার খুব অসুবিধা হতে শুরু করেছে ওই টোটোওয়ালাদের জন্যে। তারা আবার অতিরিক্ত টাকা দাবি করছে, আর সেটা বেশ অনেকটাই বেশি। টোটোওয়ালারা এমন ঝামেলা শুরু করেছে যে তাদের দেরি হয়ে যাচ্ছে, তাদের ট্রেনের সময়ও হয়ে আসছে। আর বেশি দেরি করলে তারা ট্রেন ছাড়ার আগে বোলপুর স্টেশনে কোনোভাবেই পৌঁছতে পারবে না। এইভাবে ঝামেলা চলতেই থাকছে। সৌম্য এমনিতে খুবই শান্ত ছেলে। সে কোনোভাবেই কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চায় না। কিন্তু সেদিন যে তার কি হলো, সে এগিয়ে যাচ্ছে ওই টোটোওয়ালাদের দিকে। তারপর তাদের সামনে গিয়ে সে বলছে, আমি গদ্রবঙ্গার একজন আশ্রিত। আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা এখনই আমাদের সবাইকে নিয়ে বোলপুর স্টেশনে রওনা দাও। যদি তোমরা এখানে আরও দেরি করো তাহলে তোমাদের কিন্তু খুব ক্ষতি হবে, যেটা তোমরা কেউ কোনো কল্পনাও করতে পারবে না। সৌম্যর গলার স্বরে কি যেন ছিল, আর চেহারায় কি যেন একটা পরিবর্তন হলো, যে সেই টোটোওয়ালারা যারা এতক্ষণ ধরে সমানে বলে যাচ্ছিল যে তারা কোনোভাবেই বোলপুর স্টেশনে তাদের নিয়ে যাবে না, আর তারাই এখন সুরসুর করে তাদের নিয়ে বোলপুর স্টেশনে যাওয়ার জন্যে তৈরি হয়ে গেল। স্কুলের কেউ বুঝতে পারল না সৌম্য ঠিক কি ম্যাজিক করলো ওই টোটোওয়ালাদের সঙ্গে, যে তারা ওইভাবে সৌম্যর বলার পরেই রাজি হয়ে গেল যেতে। সবাই তো সৌম্যকে খুব করে ধন্যবাদ দিচ্ছে। সৌম্য কিন্তু এখন খুবই স্বাভাবিক। সে এর আগে নিজে যে কি করেছে এটাই যে তার এখন মনে পড়ছে না। সবাই তাকে টোটোওয়ালাদের সিদ্ধান্ত পরিবর্তন করানোর জন্য তাদের বোলপুর স্টেশনে নিয়ে যাওয়ার জন্যে অনেক করে ধন্যবাদ জানালো। শুধুমাত্র তার খুব কাছের কয়েকজন বন্ধু, যেমন গার্গী, রাজু, তারা তাকে জিজ্ঞাসা করতে লাগলো, এই সৌম্য, তুই তো বেশ টোটোওয়ালাদের সঙ্গে রেলা নিয়েই কথা বলছিলিস, এখন বল তো, তুই কোনো জাদুতে তাদের ওইভাবে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে সোজা বোলপুর স্টেশনের দিকে নিয়ে চলে এলি কি করে বলতো? আর তোর ওদের সঙ্গে কথা বলার সময় গলার স্বর ওরকম গম্ভীর হয়ে গেল কেন রে? তোর চোখগুলো সেই সময় একেবারে রক্ত জবার মতো লাগছিল। সত্যি তোকে অনেক অনেক ধন্যবাদ সৌম্য। তুই আজকে আমাদের সঙ্গে না থাকলে আমাদের ওই টোটোওয়ালারা কিন্তু খুবই সমস্যায় ফেলতো। হয়তো আমরা আমাদের ট্রেনেই ধরতে পারতাম না। তখন আমাদের কত ভোগান্তি যে হতো তা বলতো। সৌম্যর মাথায় ওসব কিছুই ঢুকছে না।
সে বারবার মনে করার চেষ্টা করছে ঠিক কি হয়েছিল তার সঙ্গে। ওই টোটোওয়ালাদের কিন্তু সে কোনোভাবেই সেটা মনে করতে পারল না। তবে সে সবার এই রকম কথায় খুব আশ্চর্য হলো যে কেন তারা এমন করে বলছে। বন্ধুরা না হয় তার সঙ্গে আড্ডাই আর কি মারতে পারে, কিন্তু তাই বলে কি তার সব স্যার ম্যাডামরা এটা করতে পারেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে এটা তার মনে প্রশ্ন থেকে গেল। আর মনে সেই প্রশ্ন নিয়েই সে তার অন্য সব বন্ধুদের সঙ্গে হাওড়া থেকে শিয়ালদা হয়ে মচলন্দপুরে বাড়িতে ফিরল। সৌম্য মচলন্দপুরে ফিরে তার সঙ্গে থাকা ওই গদ্রগঙ্গার কথা একেবারেই ভুলে গেল। সে এখন আবার তার সব এখানকার সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এর মধ্যে ওর মা একদিন সৌম্যর সব ব্যাগপত্র গোছাতে গোছাতে হঠাৎ করে সেই গদ্রগঙ্গার পুতুল বা মূর্তিটাকে পেল। এটা পেয়েই মা সৌম্যকে জিজ্ঞাসা করল, এটা কি রে সৌম্য, তুই কি এটা শান্তিনিকেতন থেকে কিনে এনেছিস? সৌম্য সেই কথা শুনে খানিকটা চমকে গিয়েই বলে, হ্যাঁ, ওখানে একটা সাঁওতাল গ্রাম থেকে এটা আমি নিয়ে এসেছি। সৌম্যর এই কথা শুনে তার মা বলল, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এই মূর্তিটা কিরকম একটা, আমার চোখে তো এটাকে কিরকম একটা বীভৎস কিছু মনে হচ্ছে। কি সব জিনিস যে তোর পছন্দ হয় এটা আমি আবার বুঝতেই পারি না। আমি বলছি এরকম একটা বীভৎস কিছুকে নিজেদের বাড়িতে রাখলে আবার আমাদের কোনো অমঙ্গল ঘটবে না তো? মায়ের কথা অবশ্য সৌম্য খুব হালকাভাবে এড়িয়ে গেলেও সে তার মাকে বলে, তুমি যে কী সব বলো না, একটা মূর্তিতে আবার কিসের অমঙ্গল ঘটবে বলো তো? তোমার না যত সব সেকেলে ভাবনা। মা আর ছেলের ব্যাপারে কোনো কিছুই বলল না। আর কথা না বাড়িয়ে মা চলে গেল। কিন্তু সৌম্য এবার ভাবছে এই গদ্রগঙ্গাকে সে এখন কোথায় রাখবে। তারপর তাকে যে বনবল্লভপুরের অচেনা ব্যক্তি ওই গদ্রগঙ্গাকে দিয়েছে সে কিন্তু তাকে বারবার করে বলে দিয়েছে যে এই গদ্রগঙ্গার যেন কোনো অযত্ন না হয়। এই গদ্রগঙ্গা যেমন খুব ভালো আবার তেমনই সে আবার খুব খারাপ। সৌম্য ভাবছে সেই ব্যক্তি যে তাকে বলল তার কাছে এই গদ্রগঙ্গা ভগবান, কিন্তু অনেকের কাছে সে যেন কি একটা, আর সেটাই সে শুনতে পায়নি। তার আগেই সেই ব্যক্তি কোথায় যেন একেবারে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। কিন্তু সে যে কি বলতে চেয়েছিল এটা জানার জন্যে তার খুব কৌতূহল হতে লাগলো, কিন্তু তার তো সেটা জানার মতো আর পরিস্থিতি নেই। গদ্রগঙ্গাকে নিয়ে সে বুঝতে পারছে খুব বড় একটা রহস্য আছে, আর সেই রহস্য একটু হলেও সে জানতে চাইছে। সৌম্য গদ্রগঙ্গাকে রেখে দিয়েছে তার পড়ার ঘরের তাকে। সেখানে থাকলে সে যেমন গদ্রগঙ্গাকে দেখতে পাচ্ছে, তেমনি গদ্রগঙ্গাও যেন তাকে পরিষ্কার দেখতে পাচ্ছে। সেদিন সৌম্য মচলন্দপুরে একটা রেস্তোরাঁয় রোল খেতে ঢুকলো। রোল খেয়ে সে বেরোচ্ছে, হঠাৎ তার নজর পড়ল রেলগেটের ঠিক পাশে
একজন লটারির টিকিট বিক্রি করছে। সৌম্য এর আগে কোনোদিনই লটারির টিকিট কাটেনি, কিন্তু সেদিন তার কি যে হলো সেটা সে নিজেও জানে না। সোজা সে চলে গেল সেই লটারির টিকিট যে বিক্রি করছে তার কাছে। তারপর তার কাছ থেকে সে বাছাই করে শুধু একটাই টিকিট কিনল, 200 টাকা দামের নিউ ইয়ার বাম্পার। তারপর সেই টিকিটের খবর সে নিজেও বলা যায় একেবারেই ভুলে গেছে। কিন্তু তারপর একদিন সে রেলগেট পেরিয়ে কাজল স্যারের কাছে পড়তে যাচ্ছে। সেই লটারিওয়ালা যার কাছ থেকে সে টিকিট কিনেছিল সে সৌম্যকে দেখে ডাকছে, ও ভাই, তুমি সেদিন আমার কাছ থেকে টিকিট কেটেছিলে তো? সৌম্য তার প্রশ্নের উত্তরে বলে, হ্যাঁ, সেদিনকে আমি তোমার কাছ থেকে টিকিট কেটেছিলাম শখে। কিন্তু সেই নিয়ে তুমি আমায় এখন প্রশ্ন করছো কেন বলো তো? আমি তো তোমার লটারির টিকিটের দাম সেদিনকেই মিটিয়ে দিয়েছি। সৌম্যর সেই কথা শুনে সেই লটারি বিক্রেতা তাকে খুব সিরিয়াসভাবে বলল, হ্যাঁ, সে তো আমি জানি, তাহলে আবার আমায় ডাকছো কেন? আমি কিন্তু আর কোনো লটারির টিকিট তোমার কাছ থেকে কিনছি না, যতই তুমি আমাকে বোঝাও না কেন। সৌম্যর এই কথা শুনে সেই লটারি বিক্রেতার হাসি। সে হাসতে হাসতেই বলল, না ভাই, তোমাকে আমি আর কোনো টিকিট কিনতে বলবো না। তুমি শুধু একটা কাজ করো তো আগে দেখি, তোমার হাতটা একবার আমার গায়ে একটু ছুঁয়ে দাও তো দেখি, তাহলে আমার তোমার মতো সৌভাগ্য হবে। লটারি বিক্রেতার এই কথা শুনে সৌম্যর মনে হলো এইভাবে সে যে মজা করে কথা বলছে তার পিছনে কি কারণ থাকতে পারে। সে তাই এবার ওকে সরাসরি জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি আমাকে এই কথা বলছো কেন বলো তো আগে? সৌম্যর এই কথা শুনে তার এবারের যে বক্তব্য তাই শুনে সৌম্যর যে একেবারে আকাশ থেকে পড়ার কথা। সেই লটারি বিক্রেতা তাকে বলল, তোমার টিকিটে ফার্স্ট প্রাইজ বিঁধেছে। সৌম্য এবার শুধু তাকে জিজ্ঞাসা করলো, ফার্স্ট প্রাইজ কত টাকার? 1 কোটি টাকার। ব্যাস, সৌম্য এখন মচলন্দপুরের একেবারে স্টার। সবার কাছেই এই খবর পৌঁছে গিয়েছে যে সৌম্য লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। সেদিন রাতে সৌম্যদের বাড়ির চারপাশে খুব কুকুর ডাকছে। তখন অনেক রাত, সৌম্যরা সবাই তখন অঘোরে ঘুমোচ্ছে। সৌম্য তার ঘুমের ঘোরে বুঝতে পারল বাইরে অনেক কুকুর ডাকছে, কিন্তু এত কুকুরের তো এত রাতে একসঙ্গে এইভাবে তার বাড়ির সামনে ডাকার কথা নয়। তাহলে ঠিক কি হলো যে এইভাবে এত রাতে বাইরে কুকুর ডাকছে? কিন্তু সৌম্য যে রাতে উঠে একটু বাইরের সব আলো জ্বেলে দেখবে, বাবা মাকে একটু ডাকবে, তার পরিস্থিতিও সে এখন নেই। তার চোখে এতটাই ঘুম। তার ঘরে একটা 0 পাওয়ারের ল্যাম্প জ্বলছিল। সেই আলোয় সৌম্যর নজর চলে গেল তার বইয়ের তাকের দিকে। সেখানে সেই গদ্রবঙ্গাকে বসানো আছে, আর সেই গদ্রবঙ্গা যে তাকে দেখলেই যেন তার দিকে তাকিয়ে থাকে, সেই গদ্রবঙ্গাকে যেন সে তার বইয়ের তাকে দেখতে পেল না। অবশ্য সৌম্যর চোখে তখন খুব ঘুম,
আর ঘুমের জন্যে সে এবার মনে হয় তার গদ্রগঙ্গাকে দেখতে পেল না। তারপর সৌম্যর চোখে যেন আরও ঘুম চলে এলো। সে আর কোনোভাবেই তার চোখকে খোলা রাখতে পারল না। তার মনের মধ্যে শুধু একটাই কথা, তার বাড়িতে তো এখন তার কাছে সেই লটারির টিকিট রয়েছে যার পুরস্কার মূল্য 1 কোটি টাকা। সেই টাকার লোভে সেই লটারির টিকিট হাতানোর জন্যে আবার কোনো কেউ তাদের বাড়িতে এসে হামলা করলো না তো? তার মনে এইসব চিন্তা আসলেও খুব ঘুমের জন্যে সে কোনোভাবেই আর নিজেকে জাগিয়ে রাখতে পারল না। সে একেবারে ঘুমিয়ে পড়ার আগে শুধুমাত্র মনে মনে বলতে পারল, গদ্রগঙ্গা, তুমি আমাদের রক্ষা করো। আমার কাছে সেই পুরস্কার পাওয়া লটারির টিকিট রয়েছে, তুমি রক্ষা করো। এই কথা মনে মনে বলে সৌম্য আস্তে আস্তে একেবারে গভীর ঘুমের মধ্যে তলিয়ে গেল। তবে সে ঘুমানোর আগে বুঝতে পারল বাইরে কুকুরের ডাক আস্তে আস্তে একেবারেই কমে গেল। সৌম্য এবারে শান্তির ঘুমে তলিয়ে গেল। সকালবেলায় তার ঘুম ভাঙল সবার ডাকাডাকিতে। তাদের বাড়ির সামনে যে অনেক মানুষের গমাগম হয়েছে এটা সে পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু তার বাড়ির সামনে এত মানুষ এই সকালবেলায় কেন এসেছে এটা সে কোনোভাবেই বুঝতে পারছে না। তার ঘরের দরজায় তার বাবা ঠেলছে আর ডাকছে, এই সৌম্য, তুই তাড়াতাড়ি ওঠ, দেখ বাইরে কি হয়েছে। সৌম্য বাবার ওই রকম ডাকে ধরফর করে উঠে পড়ে। সে গিয়ে দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করে, কি হলো বাবা, তুমি এই রকম ভাবে আমাকে ডাকছো কেন? দেখ বাইরে কি ঘটেছে। বাবার কথা মধ্যে স্পষ্ট উত্তেজনার ছাপ। কি হয়েছে এটা তাকে আগে ভালো করে জানতে হবে, তারপর তাকে বুঝতে হবে সে কি করবে। বিছানা থেকে উঠে সে প্রথমে তার বইয়ের তাকের দিকে তাকালো। সে দেখল, হ্যাঁ, তার গদ্রগঙ্গা ঠিকঠাকই আছে। অথচ সে রাতের বেলায় গদ্রগঙ্গাকে কিন্তু তার বইয়ের তাকে দেখতে পায়নি। অবশ্য এটা তার রাতের বেলায় ঘুমের ঘোরে দেখার ভুলও হতে পারে। সে দরজা খুলে বাইরে বেরিয়ে বাবার কাছে জানতে চায়, বাবা, কি হয়েছে আমায় বলো তো আগে। সৌম্যর বাবা তার সঙ্গে কোনো কথা বলল না। সে সৌম্যকে নিয়ে তার বাড়ির পেছন দিকে নিয়ে গেল। সেখানে দুজন মানুষ পড়ে আছে। তাদের মনে হচ্ছে কেউ হত্যা করেছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তাদের মৃত্যুর আগে তারা কিছু দেখে খুব ভয় পেয়েছে। আতঙ্কের ছাপ তাদের দুজনের চোখে মুখে, আর তাদের সারা শরীরে কোনো কিছু দিয়ে একটা খোঁপলানোর চিহ্ন। সৌম্য নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে এইভাবে তাদের বাড়ির পিছনে রাতের বেলায় এই দুজনকে কারা হত্যা করবে, আর তারাই এত রাতে তাদের বাড়িতে কেনই বা এসেছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির। তারা ওই দুটো মৃতদেহ দেখে বলল, এদের নিশ্চিতভাবে কেউ মার্ডার করেছে, কিন্তু এরা কারা? পুলিশরা মৃতদেহ দুটোকে নড়াচড়া করতেই তাদের পকেট থেকে রিভলভার পাওয়া গেল।
তার মানে এরা গত রাতে সৌম্যদের বাড়ির পেছনে এমনি আসেনি, তারা এসেছিল কিছু একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আর সেটা সম্ভবত রাতের বেলা তারা সৌম্যদের বাড়িতে ডাকাতি করতে চেয়েছিল। পুলিশরা আশেপাশে ঘুরে আরো বেশ কয়েকটা পায়ের ছাপ দেখতে পেল, যেগুলো একেবারেই টাটকা নয়, অন্তত গত রাতের। তার মানে শুধুমাত্র এরা দুজন নয়, আগের রাতে এদের দুজনের সঙ্গে আরও অন্তত কয়েকজন সৌম্যদের বাড়ির পেছনে এসেছিল। সৌম্যদের পুলিশরা জিজ্ঞাসা করল, কাল রাতে যে এরা এসেছিল তা এরা কি আপনাদের বাড়িতে ঢোকার কোনো চেষ্টা করেছিল বলে কিছু বুঝতে পেরেছিলেন? সৌম্যরা সবাই বলল, আমরা এদের বাড়িতে ঢোকার কোনো প্রচেষ্টা বুঝতে পারিনি, কিন্তু রাতে যে আমাদের বাড়ির সামনে খুব করে কুকুর ডেকেছিল সেটা ভালোই আমরা সবাই বুঝতে পেরেছিলাম। আপনাদের বাড়িতে এইভাবে এদের দলের সবার হানা দেওয়ার কোনো বিশেষ কারণ কি থাকতে পারে? আপনাদের বাড়িতে কি কোনো বড় অ্যামাউন্টের টাকা বা অনেক গয়না গত রাতে ছিল, যার সন্ধান পেয়ে ওই ডাকাত দল আপনাদের বাড়িতে হানা দিয়েছিল? এই কথা শুনে সৌম্যর বাবা বলল, না, সেরকম কোনো বড় টাকা বা গয়না গত রাতে আমাদের বাড়িতে ছিল না। সৌম্যর বাবার এই কথা শুনে পুলিশ অফিসার বলল, তাহলে ঠিক কী কারণে যে এরা আপনাদের বাড়িতে হানা দিয়েছিল সেটা যে আমরা এখনো বুঝতে পারছি না। আপনারা একটু ভেবেচিন্তে বলুন না, এরকম কোনো কারণে এই ডাকাত দল আপনাদের বাড়িতে গত রাতে হানা দেওয়ার পরিকল্পনা করেছিল? এইবার সৌম্য মুখ খুলল। সে বলল, আমার মনে হচ্ছে আমি একটা লটারির ফার্স্ট প্রাইজ পেয়েছি, আর সেই টিকিট এখনো ভাঙানো হয়নি। সেই টিকিটের লোভে লোভে ওই ডাকাত দল আসেনি তো? সেই সৌম্যর এই কথা শুনে পুলিশ অফিসারের মুখ উজ্জ্বল হয়ে গেল। সে এবার জানতে চাইল, ওই লটারির পুরস্কার মূল্য কত? 1 কোটি টাকা। সৌম্যর মুখে এই 1 কোটি টাকার কথা শুনে সেই অফিসার একেবারে লাফিয়ে উঠে বলল, তাহলে তো কিছু করার নেই, ডাকাত দল হামলা করবেই সেই টিকিট হাতানোর উদ্দেশ্যে, কারণ লটারির টিকিট যতক্ষণ না ভাঙানো হয় ততক্ষণ যার কাছে লটারির টিকিট থাকবে সেই টাকা পাবে। সেই জন্যে আপনাদের বাড়িতে এই রকম হামলা। আচ্ছা, তারা না হয় লটারির টিকিট হাতাতে এই বাড়িতে হামলা করেছিল, কিন্তু তাদের এই বাড়ির পেছনে এইভাবে হত্যা করলো কে বা কারা? আর এরা দুটো যে মরার আগে ভয়ানক ভয় পেয়েছে, এটা তাদের মরার পরেও চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এর পেছনে কারা আছে আর তাদের দলের অন্যরাও এখান থেকে পালিয়েছে, কিন্তু এর পেছনে কারা আছে আর তাদের দলের অন্যরাও এখান থেকে পালিয়েছে খুব ভয় পেয়ে, এটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু কি দেখে তারা এত ভয় পেল সেটা যে কিছুতেই বোঝা যাচ্ছে না। আপনারা গত রাতে বাড়ির বাইরে অত কুকুরের ডাক শুনেছিলেন, তাতে আপনারা কেউ উঠে বাড়ির বাইরে লাইট বা একটু টর্চ মেরে দেখেননি
বাইরে কেন এত কুকুর ডাকছে অস্বাভাবিকভাবে? পুলিশ অফিসারের এই কথা শুনে সৌম্যরা প্রত্যেকেই বলল, না, আমরা কেউ কাল রাতে উঠতে পারিনি। তার কারণ কাল আমাদের চোখেও যেন অস্বাভাবিকভাবে ঘুম চলে এসেছিল। পুলিশ অফিসারের সব শুনে একটাই মন্তব্য, সব ব্যাপারটাই আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হচ্ছে। দেখা যাক তদন্ত করে এর পেছনে কি রহস্য আছে সেটা কতটা বার করা যায়। আর মিস্টার সৌম্য, তুমি কিন্তু তোমার ওই 1 কোটি টাকার পুরস্কারের লটারি টিকিট ঠিক করে রাখো। ওর জন্যে আবারও কিন্তু তোমার বাড়িতে হামলা হতে পারে। আর তুমি আমার ফোন নাম্বার নিয়ে রাখো, যদি কোনো সমস্যা বুঝতে পারো তাহলে আমাকে জানিও। পুলিশ ওখান থেকে 2টো লাশ তুলে নিয়ে চলে গেল। সৌম্যরা সত্যি খুবই আতঙ্কিত হয়ে পড়ল এই সব ঘটনায়। সৌম্য নিজে বুঝতে পারছে তাকে ঘিরে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। পরপর তার শান্তিনিকেতন থেকে ওইভাবে গদ্রগঙ্গাকে সঙ্গে করে নিয়ে আসার পরে তার মনে পড়ে গেল একটা কথা, যেটা তাকে সেই রাতে যে তাকে গদ্রগঙ্গাকে দিয়েছিল সে বলেছিল যে এই গদ্রগঙ্গা একদিকে খুবই ভালো আবার অন্যদিকে খুবই খারাপ, একে খুব যত্ন করে রাখতে হবে। এরপর তার ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, তাকে বনবল্লভপুর নিয়ে যাওয়া টোটোওয়ালারও ওইভাবে কোথায় যেন হারিয়ে যাওয়া, সব কিছুই তার কাছে যেন খুবই অদ্ভুত লাগে। আজকের গল্প এখানেই স্থগিত করলাম। খুব তাড়াতাড়ি এই গল্পের 3য় পার্ট নিয়ে আসব। আর হ্যাঁ, যারা এই গল্পের প্রথম পার্ট শোনেননি তারা অবশ্যই শুনুন, আশা করি ভালো লাগবে। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।